পুষ্পাঞ্জলি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। শুরু করছি আজকের রেসিপি। আজকের রেসিপিটি সম্পূর্ণভাবে খুবই অল্প সময়ের মধ্যে তৈরি করে নেবেন মাছের ঝোল। এই মাছের ঝোল রেসিপি অল্প তেল মশলা দিয়ে কি করে তৈরি করবেন, বাচ্চা থেকে বড় সবার জন্য খুবই প্রিয় হয়ে উঠবে। চলুন দেখি কিভাবে তৈরি করেছি। আর এই রেসিপিটা তৈরি করলে আপনারা একটা পদে আপনারা এক থালা ভাত খেয়ে নেবেন, আর কোনো হাতে আর আইটেম লাগবে না। চলুন দেখি আমি কিভাবে তৈরি করেছি এই রেসিপিটা। সম্পূর্ণভাবে পেঁয়াজ রসুন দিয়ে কিন্তু আমি আজকে তৈরি করলাম এই রেসিপিটা, কারণ মাছের সাথে একটু পেঁয়াজ রসুন দিলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এটা সবাই জানা আছে। তাহলে আমি কিন্তু এখানে হালকা ঝোল করেছি, বেশি ঝাল মশলা দেয়নি। আর প্রথম থেকে লাস্ট অবধি আপনাদেরকে দেখিয়ে দিবি, আপনারা একটু স্কিপ না করে যেন প্রথম থেকে লাস্ট অবধি দেখে নেবেন। দেখেন আমি মাছটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তার সাথে নুন হলুদ পরিমাণ মতন দিয়ে দিয়েছি, তার সাথে অর্ধেকটা পাতিলেবু রস দিয়ে দিয়েছি। আমি এখানে একটা রুই মাছ নিয়েছি। রুই মাছটা 500 গ্রামের মতো রুই মাছ আছে। রুই মাছটা কিন্তু ভালোভাবে টাটকা রুই মাছ ছিল। আর এটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে তার সাথে উপরে একটু পাতিলেবুর রস ছড়িয়ে দিলাম। ভালো করে ম্যারিনেট করে মেখে নিতে হবে। নিয়ে এটাকে আধা ঘন্টা মতন ম্যারিনেট করে রেখে নিতে হবে। নুন হলুদ তো ভালো করে গায়ে গায়ে মাখিয়ে দিয়ে ম্যারিনেট করে এবারে আমি কড়াইতে তেল দিই। তেলটা সম্পূর্ণভাবে গরম করতে দিলে আমি এখানে সরষে তেলে মাছটা ভাজছি। আপনারা যে তেল ইউজ করেন সেটাই ইউজ করবেন, কিন্তু সরষে তেল মাছ ভাজা করলে একটু স্বাদ তো দ্বিগুণ বেড়ে যায় মতন লাগে আমাকে। সে যাই হোক, আপনারা যে ইচ্ছা সেই অনুসারে রান্না করবেন। আমার মাছটা ভাজা হয়ে গেল। গরম গরম তেলটা কিন্তু গরমভাবে থাকলে তেলের মাছটা কিন্তু ভালোভাবে ভাজা হয়। আর যখন মাছ ভাজবেন তেলের উপরে একটু লবণ দিয়ে দিলেন, মাছটা কোনো আঁশ টাশ থাকলে যেন ফুটে থাকে, সেটা হয় না। মাছ ভাজাটা সম্পূর্ণ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তারপরে আমি একটা পেঁপে নিয়েছি এখানে, আর একটা আলু। পেঁপেগুলো ভালোভাবে লম্বা লম্বা সাইজের কেটে নিয়েছি। আলুটাকেও একই সাইজের একই সাইজের পেঁপে আর আলুটা কেটে নিয়েছি। আর যেই তেলটা বেঁচেছিল সেই তেলে আমি পেঁপে আলুটা ছেড়ে নিয়েছি। আর এবার উপর থেকে একটু লবণ ছড়িয়ে দিলাম, যেন পেঁপে আলুটা ভাজার সময় সিদ্ধ হয়ে যাবে। আস্তে আস্তে অল্প আঁচে এটাকে ভাজতে হবে, তাহলে দেখবেন পেঁপে আলুটা ভাজার সময়ও সিদ্ধ হয়ে যাবে। তাহলে ঝোলের উপরে যখন জল দিয়ে যখন রান্না করবেন তখন বেশি সময় সিদ্ধ হতে ছাড়তে হবে না, তাই খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। তার জন্য আমি পেঁপে আলুটাকে অল্প আঁচে আস্তে আস্তে করে এটাকে লো স্টিমে ভেজেছি আলু আর পেঁপেটাকে, আর সামান্য একটু লবণ এড করে দিয়েছি। যতক্ষণ এটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি মশলাগুলোকে রেডি করে নিচ্ছি। যেহেতু আজকে আমার কাছে মিক্সচার গ্রাইন্ডারটা আমার খারাপ হয়ে গেছে, মিক্সচার গ্রাইন্ডার মানে পিষতে পিষতে নিজেই খারাপ হয়ে গেছে বললে হয়। আর তারপরে এইদিকে আমার শিলটাও নিরামিষ হয় না, পেঁয়াজ রসুন বাটা যায় না শিলে। তার জন্য আমি এই গ্রাইন্ডিং সাহায্যে আমি এই ক্রসের সাহায্যে আমি যেহেতু পেঁয়াজ তারপরে আদা সব ক্রস করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। সব পেঁয়াজ আদা রসুন সব কষে তারপরে একটু পারা পেঁয়াজ কেটে রেখে নিয়েছি। এদিকে টমেটো কাটা হয়ে গেছে। এবার আর পেঁপে আর আলুটাকে আমি তেলটিকে তুলে নিই। এইভাবে খুন্তির সাহায্যে গড়িয়ে গড়িয়ে যদি তুলে নেওয়া হয়, এই তেলটা সম্পূর্ণভাবে থেকে যাবে, আর এই তেলেই আমার রান্না হয়ে যাবে। আর বেশি তেল দিতে হবে না, একদম আমি আর তেল এড করব না। এই তেলেই আমার সবজিটা রান্না হয়ে যাবে, মাছের ঝোলটা। তার জন্যে আলাদা করে আর তেল এড করতে হবে না আমাকে। দেখেন অতটুকু তেল বেঁচে আছে, এই তেলে আমি এবার রান্নাটা শুরু করে নেব। দেখেন এবার পেঁপে আর আলুটা ভাজা হয়ে গেছে। দেখবেন তেলের উপরে আমি একটু জিরে এড করলাম, তারপরে কেটে রাখা পেঁয়াজগুলোকে এড করে দিলাম। পেঁয়াজগুলো এড করি সামান্য একটু নেড়ে চেড়ে দিতে হবে। এটা একটু পারা বাদামি রঙ চলে এলে পেঁয়াজটাতে, সেখানে আমি একের পর মশলাগুলোকে এড করে দেবো। মশলা মানে যেই ক্রস করে রাখা আদাগুলোকে ক্রস করে রেখেছি সেইটা দিয়ে দেবো। তারপরে একটু রসুন ক্রস করে রেখেছি, আর পেঁয়াজটা ক্রস রেখেছি, সেগুলো সবগুলোকে একের পর এক আমাকে অ্যাড করে দিতে হবে। তারপরে একটু কাঁচা লঙ্কা কুচি করে রেখে নিয়েছি, কাঁচা লঙ্কাগুলোকে কেটে কেটে দুফাক করে কেটে নিয়েছি, সেগুলোকে দিয়ে দেবো। দেখেন এবার আদাটা দিয়ে দিলাম। আদা ক্রস করা আদাটা দিয়ে কিছু সময় ভাজতে হবে। যতক্ষণ অবধি আদাটা ভাজা হচ্ছে, তারপরে আমি রসুনগুলোকে একটু রসুনও ক্রস করে রেখেছিলাম সেটাকে এড করে দিলাম। দিয়ে আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে যাবার পর তারপরে আমি দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কাটা দিয়ে ভালোভাবে ভাজতে হবে। ভাজতে ভাজতে দেখবেন এইটা দেখেন
আদা আর রসুনটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা। কাঁচা লঙ্কাগুলোকে ফালি ফালি করে রেখেছিলাম, সেগুলোকে অ্যাড করে দিলাম। দিয়ে এখানে 2-3টে কাঁচা লঙ্কা দিয়েছি। আপনাদের যদি বাচ্চারা জন্য রান্না করছেন তাহলে এটা কাঁচা লঙ্কাটাও স্কিপ করে নিতে পারেন, কিন্তু সামান্য লঙ্কা দিলাম আমি, বড়দের জন্যও খুবই ভালো হবে। আর তারপরে পেঁয়াজটা যে ক্রস করে রেখেছিলাম সেটাকেও এখানে অ্যাড করে দিলাম। পেঁয়াজটা অ্যাড করার পর সামান্য একটু এখানে, যেহেতু এটা সামান্য একটু বাদামি রঙ চলে আসবে, একটা ভালো একটা গন্ধ বেরোবে, তখন এই মশলা ভাজার গন্ধটা যখন বেরোবে তখন এখানে আমি কেটে রাখা টমেটো কুচিগুলোকে অ্যাড করে দেব। টমেটোটা দিয়ে তারপরে একটু সামান্য নেড়ে চেড়ে দিতে হবে। নাড়তে নাড়তে দেখবেন টমেটোগুলো সামান্য ভালোভাবে গলে যাচ্ছে, তখন এখানে একের পর এক মশলাগুলো অ্যাড করে দেবো। যেটুকু মশলা আমি অ্যাড করব সেইটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে বেশি মশলা কিন্তু আমি কিছু দিব না, শুধু এই আদা রসুন পেঁয়াজ দিয়ে আমার রান্নাটা করলে চলে। কিন্তু সামান্য একটু হলুদ দেবো, লবণ দেবো। দেখেন আমি লঙ্কাগুলোকে আমি এই টমেটোগুলোকে আমি অ্যাড করে দিলাম। এই টমেটোগুলোকে অ্যাড করে এখানে আমি 2টো টমেটো কেটেছিলাম, 2টো টমেটো দিয়েছি। আর এই 3-4টে লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কার সাথে পাকা পাকা লঙ্কাও ছিল, সেটা দিয়ে অ্যাড করেছি। যদি বাচ্চাদের জন্য করছেন তাহলে লঙ্কাটাকে স্কিপ করে নেবেন। আমি এটা দিয়ে তারপরে সামান্য একটু পরিমাণ মতন লবণ অ্যাড করলাম, হলুদ অ্যাড করলাম, তারপরে কাশ্মীরি লঙ্কাগুলো অ্যাড করলাম, তারপরে সামান্য একটু জিরে গুঁড়ো অ্যাড করি, সামান্য একটু জিরে গুঁড়ো অ্যাড করলাম, হয়ে গেছে, ব্যাস। আর কিচ্ছু দরকার পড়বে না এখানে। নিয়ে এটাকে ভালোভাবে নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে দেখবেন টমেটোগুলো গলে যাচ্ছে, টমেটোগুলো আস্তে আস্তে গলে যাবে। তখন এখানে আমি যখন টমেটোগুলো গলে যাবে, সম্পূর্ণভাবে গলা হয়ে যাবে, তখন দেখবেন এখান থেকে তেল ছাড়তে লাগবে মশলা থেকে। তখন এখানে কি করবেন, এই মশলা থেকে যখন তেলগুলো ছাড়তে লাগবে তখন আপনারা এই যে ভেজে রাখা সবজিগুলো আছে, যেমন কি এইখানে আলু আর পেঁপে যে ভেজে রেখেছি সেগুলো আমি এখানে অ্যাড করে দেবো। অ্যাড করে সামান্য একটু মশলার সাথে আলু পেঁপেগুলো কষা হয়ে যাবে। তারপরে এখানে আলু পেঁপেগুলো কেটে কষে তারপরে এখানে আমি একটু সাইডে গরম জল বসিয়ে রেখেছিলাম, কারণ সবজিতে সবসময় যদি একটু গরম জলটা অ্যাড করে দিলে তাহলে সাথে সাথে হয়ে যায়, আর বেশি সময়ও লাগে না রান্না করতে। তার জন্য আমি গরম জলটা এখানে অ্যাড করে দিলাম। এই গরম জলটা অ্যাড করে দেবো। দেখেন আলুর সাথে পেঁপে দিয়ে ভালোভাবে এটাকে কষে নেবো। কষার সময় দেখবেন একটা কি সুন্দর গন্ধ বেরোবে। নিয়ে সেখানে করতে করতে দেখবেন এটা সব তেল জলটা শোক হয়ে গেছে দেখেন চতুর্দিকে। এবার এখানে জলটা অ্যাড করে দেবো আপনার ইচ্ছার মতন, যে যতটুকু পারবে জল দেবেন। বেশি জল অ্যাড করা চলবে না, বেশি জল অ্যাড করবো না, কারণ এখানে আমি তো বলে দিয়েছি আপনাদেরকে পেঁপে আর আলুটা আগে থেকে সিদ্ধ হয়ে গেছে তেলের উপরে ভাজার সময়, তার জন্য বেশি জল অ্যাড করলাম না। যতটুকু সবজি কটা ডুবে থাকার মতন জল দিলাম, কারণ একটু তো ফুটতে হবে মশলাটাকে। তাহলে এটাকে আমি এই মতন দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। তারপরে যতক্ষণ এটা ফুটে যাবে তখন এখানে মাছটা অ্যাড করে দেবো। আর এই মাছটা খেতে এই রুই মাছের সাথে পেঁপে আর আলু দিয়ে ঝোলটা যা ভালো লাগে, আপনারা এক থালা বা অনায়াসে খেয়ে নেবেন। এর জন্যে আর আলাদা কোনো কিছু রান্না করতে হবে না, আপনাদেরকে বলে দিচ্ছি আমি। এইভাবে যদি আপনারা রান্না করেন তাহলে ঘরের সব সদস্য চেটেপুটে খেয়ে নেবে মাছের ঝোল দিয়ে ভাত। আমি এবার এইগুলো ঝোলটা দিতে ভালো করে দিয়ে ফুটতে লেগেছিলো। নিয়ে এবার মাছগুলোকে আমি অ্যাড করে দিলাম। মাছগুলোকে অ্যাড করার পর গ্যাসের ফ্লেমটা একটু স্লো করে আমি 5-10 মিনিট মতন এটাকে ফুটতে দিয়ে দিলাম। নিয়ে মাছটা যখন হয়ে যাবে দেখেন আমি নেড়ে চেড়ে দিলাম। নিয়ে 5 মিনিট মতন থেকে ফুটতে দিয়ে এবার নামিয়ে দেবো। দেখেন মাছটা আমার সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমি এটাকে এখানে আমি বলে রাখছি বন্ধুরা, আমার বাড়িতে আমার স্বামী ধনিয়া পাতা খায় না, তাই আমি ওদের জন্য আগে তুলে দেবো। তাই মাছ তরকারিটা সম্পূর্ণভাবে হয়ে গেছে, তাই এখানে আমি ধনিয়া পাতা অ্যাড করব। তাহলে সবাই তো ধনিয়া পাতা খায়, তার জন্য আমি ধনিয়া পাতা দিয়ে আজকে কিছু আলাদা ধনিয়া পাতা একটু আগে উপর থেকে দেবো, তার জন্য আমি ওনার জন্য আলাদা করে তুলে দিলাম।
বাটিতে আমি ঝোলটা যখন হয়ে গেছে, মাছ ঝোলটা সম্পূর্ণভাবে হয়ে গেছে, আমি সেটাকে তুলে দিলাম। নিয়ে এতে আমি কেটে রাখা ধনিয়া পাতাগুলোকে উপর থেকে ছড়িয়ে দেবো। দেখেন উপর থেকে ধনিয়া পাতাগুলোকে আমি ছড়িয়ে দিলাম আস্তে আস্তে করে। নিয়ে এটা একটু 1-2 ফুট হয়ে গেলে এটাকে আর ফোটাতে কোনো দরকারও পড়বে না। ধনিয়া পাতাটা দিয়ে তারপরে উপর থেকে ঢাকা দিয়ে দেবো। দেখবেন স্বাদটা যেমন দ্বিগুণ বেড়ে যায়। ধনিয়া পাতার গন্ধতে মাছের ঝোলে যদি একটু ধনিয়া পাতা পড়ে থাকে আর বলা যায় না, কি সুন্দর লাগে। ধনিয়া পাতা দিয়ে মাছের ঝোল যদি রান্না করেন, যারা খায় না তাদের আলাদা ব্যাপার, গন্ধ লাগে যাদেরকে, কিন্তু আমি কিন্তু মাছের ঝোল দিয়ে ধনিয়া পাতা খেতে খুব ভালোবাসি, তাই আজকে ধনিয়া পাতা দিয়ে রান্না করলাম। কেমন হয়েছে আমার রেসিপিটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতন এখানে। পরবর্তী রেসিপি আবার